আজকের গল্প যখের আতঙ্ক। লেখক মঞ্জিল সেন। গ্রাম বলতে অজপাড়াগা। একটি প্রাইমারি স্কুল ছাড়া আর কিছু নেই, এমনকি একটি ডাক্তারখানা পর্যন্ত নেই। তবে হাতুড়ে ডাক্তার আছে। কঠিন অসুখে রোগীদের নিয়ে যেতে হয় দূর শহরে। তেমন হাই স্কুলে পড়তে হলেও নিয়ে যেতে হয় এক ক্রোশ দূরে, আধা গ্রাম আধা শহর কাঞ্চনপুরে। এদো পুকুর আর ডোবায় মশার জন্ম হয় লাখ লাখ, ফলে ম্যালেরিয়া গাঁয়ের লোকেদের নিত্যসঙ্গী। কখনো কখনো তা মহামারী হয়ে ওঠে। তখন সরকারের টনক নড়ে, গাঁয়ে ক্যাম্প বসে, শহর থেকে ওষুধপত্র নিয়ে আসেন ডাক্তাররা। তারপর আবার যথাপূর্বং তথাপরং। এই গাঁয়েরই ছেলে যদু। যদু, গোপাল, রামু আর হরি, চার বন্ধু। চারজনেরই বয়স বছর 20-22-এর মধ্যে। ওরা প্রাথমিক পাঠ শেষ করে বাবা কাকাদের সঙ্গে চাষাবাসে হাত লাগিয়েছেন। গাঁয়ের একধারে একটা মুদির দোকান, ওটাই সব থেকে বড় দোকান। ওটার মালিক হলেন কৈলাস মোদক, বয়স 60-এর কাছাকাছি। রোগা চিমসে চেহারা, মাথার চুল সব সাদা, গলায় আবার একটা কণ্টিও আছে। লোকে কিন্তু আড়ালে তাকে কিপ্টে বুড়ো বলেই ডাকে। বুড়োর ছেলে মেয়ে নেই, বউ মরে গিয়ে অনেক দিন হয়েছে। কিন্তু টাকার মোহ তাকে ছাড়েনি। শোনা যায় বুড়ো মাটির তলায় অনেক টাকা পুঁতে রেখেছে। দোকানটা তার বাড়ির বাইরের দিকে। এক গরিব বউ এসে তার ঘরের কাজকর্ম এবং রান্নাবান্না করে দিয়ে যায়। তাকে বুড়ো যা টাকা দেয় তা অতি সামান্য। অভাবী সংসার, তাই বউটি মুখ বুজে সব কাজ করে। টাকা বাড়াবার কথা বললেই কিপ্টে বুড়ো বলে, তোমাকে যা কাজ করতে হবে না, ভারী তো কাজ, ও আমি নিজেই করে নিতে পারবো। সকালে চালে ডালে ফুটিয়ে নেব আর রাত্রিরে দুধ চিড়ে দিব্যি চলে যাবে আমার। একটা ফতুয়া আর হাঁটুর ওপর কাপড় ধরেই জীবনটা সে কাটিয়ে দিল। শীতের সময় ওই ফতুয়ার ওপর একটা কালো সুতির চাদর জড়িয়ে নেয়। যদুরা বুড়োর পিছনে লাগে, বলে, কৈলাস খুড়ো, তোমার অত টাকা কে খাবে ভূতে? কৈলাস খেপে যায়, জবাব দেয়, আমার টাকার ওপর তোদের এত লোভ কেন রে? ওরা বলে, আহা, তোমার তিন কুলে তো কেউ নেই, টাকা মাটিতে পুঁতে রাখলে উইয়ে খাবে, তার চেয়ে বরং টাকার সৎ ব্যবহার করো। আমার টাকা আমার যা খুশি করব। কৈলাস আরো রেগে যায়, তোদের এত মাথা ব্যথা কেন? ওরা বলে, তোমার ভালোর জন্যই বলছি খুড়ো, তুমি মোলে টাকাগুলো তো আর সঙ্গে নিয়ে যাবে না, তখন গায়ের মানুষের মধ্যে কাড়াকাড়ি পড়ে যাবে। আমি মোলে জক হয়ে টাকা আগলাবো। বুড়ো বিচ্ছিরি হাসি এসে বলে, যে ওই টাকায় হাত দেবে তার ঘাড় মটকাবো, আমার কথা মিছে হবে না দেখিস। বুড়োর অমন বাক্য শুনে শুধু ওরা কেন, গায়ের সবাই সত্যি বোধহয় মৃত্যুর পর মানুষটার আত্মার সদ্গতি হবে না, ওই টাকাই মুক্তি দেবে না তার আত্মাকে। দিন যায়, মাস যায়, টাকা পয়সার প্রতি বুড়োর আসক্তি যেন বেড়েই চলে। কাউকে 10 পয়সা ধারে জিনিসও দেয় না। গায়ের লোক বলা বলি করে, বুড়োর হাত দিয়ে জল পর্যন্ত গলে না, শকুনের মতো স্বভাব। এক বর্ষার দিনে বুড়ো হঠাৎ মারা গেল। দোকানের মধ্যেই একজনের সঙ্গে দাম নিয়ে তর্কাতর্কি করতে করতে হঠাৎ বুক চেপে লুটিয়ে পড়ল, আর উঠল না। বুড়ো তিন কুলে কেউ নেই, কেই বা তাকে শ্মশানে নিয়ে যায়, আর কারাই বা তার দাহ করে। গায়ের লোক বুড়োর ওপর সন্তুষ্ট ছিল না, কিন্তু তা বলে তো আর বাসি মরা গায়ের মধ্যে পড়ে থাকতে পারে না। শেষ পর্যন্ত ওই যদুরা 4 বন্ধু মিলেই এগিয়ে এলো। গায়ের লোকদের কাছ থেকে সিকিটা আদুলিটা জোগাড় করে
ওরাই সব দাহের সব ব্যবস্থা করে ফেলল। মরা নিয়ে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। গায়ের আর কেউ তাদের সঙ্গী হলো না। বুড়োর কুৎসিত স্বভাবের জন্য সবাই প্রচণ্ড তিক্ত বিরক্ত। কি আর করা যায়? এদিকে বৃষ্টি থামারও যেন নাম নেই। অগত্যা বৃষ্টির মধ্যেই ওরা চারজন বুড়োকে একটা খাটিয়ায় শুয়ে শ্মশানের দিকে রওনা হয়ে গেল। ওদের ভাগ্য ভালো, কিছুটা পথ যাওয়ার পর বৃষ্টিটা ধরে গেল, তবে একেবারে নয়, টিপটিপ করে পড়ছিল। এদিকে আকাশ মেঘে ঢাকা, ঘুটঘুটে অন্ধকার, একটা তারাও নেই আকাশে। এমনিতে পাড়া গায়ে পথে ঘাটে আলো থাকে না, তার উপর প্রকৃতিও যেন বিরূপ, অমাবস্যার রাতের মতোই অন্ধকার। শ্মশান পাক্কা 2 মাইলের পথ। একটা এবড়ো খেবড়ো খোলা মাঠ, বালি আর কাঁকড়ে ভর্তি, সেটাই হলো শ্মশান। পাশেই একটা মজা নদী, বর্ষাকালে অবশ্য জলে ভরে ওঠে। সপ্তাহ করে সবাই সেই নদীতে স্নান করে বাড়ি ফেরে। ওরা শ্মশানে পৌঁছে একটা জায়গায় খাটিয়া নামালো। একটা কথা বলা হয়নি, ওরা 4 বন্ধুই কিন্তু খুব সাহসী, বরং দুঃসাহসী বলাই ভালো। অমাবস্যা রাতে শ্মশানে আসতে ওদের বুক কাঁপে না। রামু আর হরি মরার পাহাড়ায় রইল, যদু আর গোপাল গেল কাঠের খোঁজে। ওই দুর্যোগে জিনিসপত্রের জোগাড় করাও সহজ নয়, আশেপাশে কাউকে চোখেও পড়ছে না। শ্মশান যাত্রীদের মধ্যে মাথা গোজার জন্য একটা আটচালা ছিল, রামু আর হরি তার তলায় আশ্রয় নিল। খাটিয়াটা ওখানেই রেখেছিল ওরা, বুদ্ধি করে একটা হ্যারিকেন লণ্ঠন নিয়ে এসছিল সঙ্গে, ওটারই আলোয় একমাত্র ভরসা। যদুদের ফিরতে দেরি হচ্ছে। রামু আর হরি মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছিল আর চটাস চটাস করে মশা মারছিল নিজেদের গায়ে। হঠাৎ খাটিয়ার দিকে চোখ পড়তেই রামু গোঁ গোঁ করে উঠে বসল। হরি চমকে উঠে ওর দৃষ্টি অনুসরণ করে তাকালো, আর বুকের ভেতরটা হিম হয়ে গেল ওর। খাটিয়ার ওপর মরা উঠে বসেছে, শোয়া অবস্থা থেকেই উঠে বসেছে, 2 পা ছড়ানো। অন্ধকারেও মনে হলো চোখ দুটো যেন জল জল করছে। আতঙ্কে অবশ হয়ে গেল ওদের শরীর। কয়েক মুহূর্ত মাত্র, তারপরই ওরা দুজন আটচালা থেকে ছিটকে বেরিয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুটল। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোনো হুঁশ নেই। এদিকে যদুরা কাঠ, জিনিসপত্র এবং আরেকজন লোক নিয়ে ফিরে এলো। 2 টাকার বিনিময়ে লোকটি মাথায় কাঠ বয়ে এনেছে। ওরা এসে রামুদের না দেখেই অবাক হয়ে গেল। প্রথমে ভাবলো বোধহয় এদিক ওদিক কোথাও গেছে, কিন্তু মরা ফেলে অমনভাবে চলে যাওয়াটা ওদের উচিত হয়নি। তারপরই খাটিয়ার দিকে তাকিয়ে ওদের চক্ষু স্থির। খাটিয়ায় মরা নেই। কোথায় গেল মরা? যদু বলল, নিশ্চয়ই শিয়ালে টেনে নিয়ে গেছে। খুঁড়ো তো হাড় মাছ ছাড়া শরীর আর কিছু ছিল না। হালকা শরীর, শিয়ালের পক্ষে টেনে নিয়ে যাওয়াও অসম্ভব নয়। 2-3টে শিয়াল হলে তো আর কথাই নেই। রামু আর হরির কোনো কাণ্ডজ্ঞান নেই। ভীষণ বিরক্তির সঙ্গে বলে উঠল গোপাল, এমন করে মরা ফেলে যেতে হয়? শিয়াল তো ফিকিরেই থাকে, এমন সুযোগ কি হাতছাড়া করবে? ওরা লণ্ঠনটা নিয়ে আশেপাশ খুঁজে দেখল, কিন্তু মরার খোঁজ পাওয়া গেল না। এদিকে বৃষ্টি আবার ঝেপে নেমেছে, দুর্ভোগের ওপর দুর্ভোগ। ওরা কি করবে ভেবে পাচ্ছিল না, রামুদেরও পাত্তা নেই। রাতটা ওরা ওই আটচালাতেই কাটিয়ে দেবে বলে ঠিক করলো। সকাল হলে মরা খুঁজে দাহ করে তবে ফিরবে। হয়তো ততক্ষণে মরা আর অক্ষত থাকবে না। শিয়ালে খাওয়া মরাই দাহ করতে হবে, উপায় কি? এদিকে রামুরাও ফিরছে না, কোথায় গেল ওরা? ঠিক তখনই একটি বিচ্ছিরি হাসি ভেসে উঠল ওদের কানে।
কেউ কাছেই যেন হাসছে। চমকে উঠল ওরা। এই হাসি ওদের চেনা। যখন বেঁচে ছিল অমনি বিচ্ছিরি ভাবেই হাসতো কৈলাস খুড়ো। ওদের শির দ্বারা বেয়ে যেন বরফ গোলা জলের স্রোত নেমে এলো। খুড়ো কি তবে প্রেত হয়ে গেছে? ওরা আর দাঁড়ালো না। ছুট ছুট, গায়ের দিকে দে ছুট। গায়ে ফিরে রামু আর হরির সঙ্গে দেখা হলো ওদের। কি অবস্থায় ওরা পালিয়ে এসেছে তা শুনে দু চোখ কপালে ওঠার জোগাড় যদু আর গোপালের। মরা তবে নিজে নিজেই খাটিয়া থেকে উঠে গেছে, কিন্তু গেল কোথায়? তখনই ওদের মনে পড়ল খুড়ো বলেছিল মরে গিয়ে চক হয়ে টাকা কড়ি পাহারা দেবে। কেউ সেই টাকায় হাত দিতে গেলেই তার ঘাড় মটকাবে। তবে কি গাই ফিরে এসেছে তার প্রেতাত্মা? আশ্রয় নিয়েছে ওই বাড়িতে? গায়ের একজন বলল কিছুক্ষণ আগে খুড়োর বাড়ির কাছে এক পলকের জন্য কাউকে সে দেখেছিল। প্রথমে চমকে উঠেছিল, মনে হয়েছিল যেন খুড়োকেই দেখছে। সেই চিমসে চেহারা, একটু ঝুঁকে হাঁটা। তারপরেই ভেবেছিল চোখের ভুল। খুড়োকে তো দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। সব শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ল গায়ে। একজন পরামর্শ দিল খুড়োর বাড়িটা পুড়িয়ে ফেলা হোক। বাড়ি পুড়ে ছাই হয়ে গেলে প্রেতাত্মার ঠাঁই আর সেখানে হবে না, গায়ে আর উপদ্রব করতে পারবে না। কথাটা মনে ধরল সবার। আগুন লাগানো হলো খুড়োর বাড়ির খড়ের চালায়। শুকনো বাঁশ আর গাছের শুকনো ডালপালা এনে ফেলা হলো সেই আগুনে। দাউ দাউ করে জ্বলে উঠল। বাড়ি যখন অর্ধেক পুড়েছে, হঠাৎ ভেতর থেকে একটা পৈশাচিক চিৎকার ভেদ করে এলো। তীক্ষ্ণ, ক্রুদ্ধ এবং হাড় হিম করা একটা শব্দ। ভয় পালিয়ে গেল সবাই। খুড়োর পোড়া বাড়ির মাটির তলায় যে কাঁড়ি কাঁড়ি টাকা লুকোনো আছে সে বিষয়ে গায়ের লোকের সন্দেহ ছিল না, কিন্তু সাহস করে কেউ মাটি খুঁড়তে যায়নি। কিছুদিন পরে এক রাত্রিরে এক চোর গেছিল সেখানে। ওই টাকার লোভেই গেছিল। পরের দিন সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেছিল গায়ের লোক। আতঙ্কে তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল। ভীষণ ভয় পেয়ে যে সে মারা গেছিল এ ব্যাপারে কারোর সন্দেহ ছিল না। খুড়ো যে মরে জক হয়ে তার টাকা পয়সা পাহারা দিচ্ছে এ কথা বিশ্বাস করেছিল গায়ের মানুষ। খুড়োর পোড়া জমিতে এখনো আগাছা আর বুনো ঘাসের জঙ্গল। দিনের বেলাতেও ওখান দিয়ে যেতে গা ছমছম করে মানুষের। তবে মাঝে মাঝে দুর্যোগের রাতে ওখান থেকে ভেসে আসে বিকট একটা হাসির শব্দ। তীক্ষ্ণ, ভয়ঙ্কর সে হাসি। আতঙ্কে হিম হয়ে যায় গায়ের মানুষের বুকের ভেতরটা।